সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ খালেদ হোসেন খান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের তৃতীয় পত্রের নবম অধ্যায় সমন্বয় সাধন এর দ্বিতীয়াংশ অর্থাৎ শেষাংশ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সমন্বয় সাধনের ধারণা ও সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, সমন্বয় সাধনের নীতিমালা। আজ আমরা আলোচনা করব এ অধ্যায়ের তৃতীয়াংশ, অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় সমন্বয় সাধনের গুরুত্ব এবং সমন্বয় সাধনের পূর্বশর্ত বা উপায়। সমন্বয় সাধনের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সমন্বয় সাধন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ, যে কাজ ব্যবস্থাপনার অন্যান্য সকল কার্যাবলীকে ঐক্যসূত্রে গঠিত করার মাধ্যমে একটি সামগ্রিক রূপ প্রদান করে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ফলপ্রসূ করে তোলে, কার্যকরী করে তোলে এবং যার মাধ্যমে আমরা একটি সমন্বিত এবং দৃশ্যমান রূপ দেখতে পাই। সমন্বয় সাধনের গুরুত্ব আমি এখন ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। প্রথম গুরুত্ব, সমন্বয় সাধন বিভিন্ন বিভাগের মধ্যে সংহতি সৃষ্টি করে। আমরা জানি ব্যবস্থাপনার বা যে কোনো প্রতিষ্ঠানের কাজ বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সম্পাদিত হয়ে থাকে এবং এই বিভাগগুলো তাদের নিজ নিজ কাজগুলো নিজ নিজ কর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন করে থাকে, কিন্তু তাদের মধ্যে যদি কোনো ঐক্যসূত্র গঠিত না থাকে তাহলে প্রতিষ্ঠানের সর্বশেষ যে উদ্দেশ্য, সমন্বিত যে উদ্দেশ্য, তা কখনো সাধিত হবে না এবং এই ঐক্যসূত্র সৃষ্টির কাজটাই এবং তা গঠন করা এবং সুদৃঢ় করার কাজটাই করে থাকে সমন্বয় সাধন। সমন্বয় সাধনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মীদের মনোবল বৃদ্ধি। কাজ করতে গিয়ে কর্মীদের মধ্যে ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক, অথবা কখনো কখনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই অবস্থায় কর্মীরা হতাশ হয়ে পড়ে এবং কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, কাজের গতি স্তব্ধ হয়ে যায়। এই তখন বিভিন্ন ব্যক্তি এবং বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি এবং সংযোগ এবং ঐক্য সৃষ্টির মাধ্যমে সমন্বয় সাধন কর্মীদের মনোবল বৃদ্ধি করে থাকে এবং কাজের গতি বৃদ্ধি করে কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস আনয়ন করে থাকে। সম্পর্কের উন্নয়ন, মনোবল বৃদ্ধি বা বিভিন্ন বিভাগের মধ্যে সম্পর্ক ঐক্যসূত্র বৃদ্ধির মাধ্যমে সমন্বয় সাধন পারস্পরিক সম্পর্কে উন্নয়ন করে। সমন্বয় সাধনের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝির নিরসন হয় এবং এক ব্যক্তি অহেতুক অপর ব্যক্তির উপর দোষারোপ করার প্রবণতা হ্রাস পায় এবং এর মধ্যে প্রত্যেকে সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হয়, যার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন হয়, প্রতিষ্ঠানের মধ্যে উত্তম কর্ম পরিবেশ বিরাজ করে। কার্যদক্ষতা বৃদ্ধি তার সমন্বয় সাধনের অপর একটি গুরুত্বপূর্ণ দিক। মনোবল বৃদ্ধি এবং সম্পর্কের উন্নয়ন কর্মীর মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করে, কর্মীর মধ্যে নতুন উদ্দীপনা এবং সৃজনশীলতা সৃষ্টি করে এবং এর মাধ্যমে কর্মীর মধ্যে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সে নিজেকে খুঁজে পায় এবং প্রতিষ্ঠানের কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারে এবং প্রতিষ্ঠানের কাজের জন্য কর্মীর মধ্যে এক ধরনের কর্মতৃপ্তি এবং আত্মপ্রত্যয় সৃষ্টি হয়। উত্তম কার্য পরিবেশ সৃষ্টি,
ব্যক্তিক সম্পর্ক যখন উন্নত হয়, কর্মীর মনোবল যখন বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবে উত্তম কর্ম পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়া সমন্বয়ের মাধ্যমে যখন বিভিন্ন কাজের মধ্যে পূর্বপর ধারাবাহিকতা সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলতা দূর হয়, তখন প্রতিষ্ঠানের মধ্যে উত্তম কার্যপরিবেশ, সেই কার্যপরিবেশ আমরা যান্ত্রিক কার্যপরিবেশ, অবকাঠামোগত কার্যপরিবেশ এবং সম্পর্কগত বা আচরণগত কার্যপরিবেশ, এই তিন দিকেই উত্তম কার্যপরিবেশ সৃষ্টি করতে পারে সমন্বয় সাধন। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা, সম্পর্কের অবনতি, হানাহানি তখনই সৃষ্টি হয় যখন কর্মী নিজের উপরে বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখনই সে অহেতুক অন্যকে দোষারোপ করে অথবা তার যন্ত্রের অহেতুক ক্ষতি সাধন করে বা কাঁচামালের অপচয় করে। কিন্তু যখন সমন্বয় সাধনের মাধ্যমে, উত্তম সমন্বয় সাধনের মাধ্যমে যখন কর্মীর মধ্যে তার আত্মবিশ্বাস জাগ্রত করা হয়, মনোবল বৃদ্ধি করা হয়, উত্তম পরিবেশ সৃষ্টি করা হয়, তখন স্বাভাবিকভাবেই কর্মীর মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পায় এবং এই আত্মনির্ভরতার বৃদ্ধির মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায়। যে কোনো কর্মী তখন অন্যের থেকে সহযোগিতা নেওয়ার মতো মনোভাব এবং প্রবণতা তার মধ্যে সৃষ্টি হয় এবং আরেকজন ব্যক্তিকে সে সহযোগিতা করার মতো তার সেই কর্মদক্ষতা এবং সেই বিশ্বাস এবং সেই মনোভাব সৃষ্টি হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পায়, সম্পর্কের উন্নয়ন ঘটে এবং কাজের গতি বৃদ্ধি পায় এবং ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। সমন্বয় সাধন প্রতিষ্ঠানের অপচয় নিয়ন্ত্রণে সহায়তা করে। আমরা একটু আগে বলেছি যে সমন্বয় সাধনের মাধ্যমে কাঁচামালের অপচয় নিয়ন্ত্রণ হয়, কারণ কর্মীর মধ্যে যখন আত্মবিশ্বাস থাকে, কর্মীর মধ্যে কাজের দক্ষতা যখন বৃদ্ধি পায়, তখন তার হাতে অপচয় হওয়া যায় না। তাছাড়া উত্তম সম্পন্ন সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, কাজের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব হয় এবং ঐক্যসূত্র গঠিত হয়। সুতরাং তার কারণেও সময়ের অপচয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সুতরাং আমরা বলতে পারি সময়, অর্থ এবং প্রচেষ্টা সকল দিকের অপচয় নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে যখন উত্তম সমন্বয় ব্যবস্থা যে কোনো প্রতিষ্ঠানে বিরাজিত থাকে। সমতা বিধান। আমরা জানি প্রতিষ্ঠানের কাজগুলো বিভিন্ন বিভাগ এবং ব্যক্তির মধ্যে বণ্টিত হয়ে থাকে এবং এই বিভিন্ন বিভাগ এবং এই ব্যক্তির মধ্যে কাজের গুরুভার অথবা সময় অথবা কাজের কাঠিন্য ইত্যাদি কখনো পুরোপুরি সমান থাকে না। কিন্তু তারপরও সমন্বয় সাধনের মাধ্যমে আমরা এই যে অসমতা বা ভিন্নতা অথবা বৈষম্য, এটার মধ্যে একটা ঐক্যসূত্র এবং একটা জাস্টিফাইড বা নীতিবান একটা অবস্থা আমরা সৃষ্টি করতে পারি, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক হতাশা অথবা বিদ্বেষ তা দূরীভূত হওয়া সম্ভব হয় এবং প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সমন্বয় সাধনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ একটা কাজের বিভিন্ন অংশ সম্পাদন করে থাকে। এছাড়া বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে নিয়োজিত থাকেন, তারা বিভিন্ন পরিবেশ থেকে আসেন। তাদের মধ্যে চিন্তা চেতনা, রুচি চাহিদা, ঐক্য এর মধ্যে ভিন্নতা থাকে, উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা থাকে। তারপরও সকলের এই ভিন্নতা সত্ত্বেও সবার একটি মাত্র সামগ্রিক লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। সমন্বয় সাধনের মাধ্যমে এই এতগুলো বৈচিত্র্যকে আমরা ঐক্যসূত্রে গঠিত করতে পারি, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারে। এটা একমাত্র উত্তম সমন্বয় সাধনের মাধ্যমে সম্ভব। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উন্নয়ন হয়। প্রতিষ্ঠানের মধ্যে যখন অপচয় নিয়ন্ত্রণ হবে, সমতা বিধান হবে, যখন আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে, যখন কর্মীদের মনোবল উন্নত হবে, তখন প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, গুণগত মান বৃদ্ধি পাবে, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হবে, উত্তম কর্ম পরিবেশ বিরাজিত থাকবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের
উৎপাদিত পণ্যের মান যেমন বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি উন্নয়ন হবে এবং প্রতিষ্ঠানের একটা সুনাম সর্বত্র প্রকাশিত হবে, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার পরবর্তী কাজগুলো অত্যন্ত দক্ষতা এবং গুরুত্বের সাথে সহজভাবে সম্পাদন করতে পারবে। আমরা সমন্বয় সাধনের এখন আমরা আলোচনা করব সমন্বয় সাধনের পূর্ব শর্ত বা উপায়। আমরা জানি যে কোনো কাজ থেকে সর্বোত্তম ফল পেতে হলে কতগুলো বিষয়কে পূর্বানি নিশ্চিত করতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা সবচেয়ে ভালো কর্মফল পেতে পারি, সেগুলোকে আমরা পূর্ব শর্ত হিসেবে চিহ্নিত করি। এখন আমরা আলোচনা করব এমন কতগুলো পূর্ব শর্ত অথবা এমন কতগুলো উপায় ব্যবস্থার কথা, যার মাধ্যমে সমন্বয় সাধন থেকে আমরা সর্বোচ্চ ফল পেতে পারি। প্রথমত হলো সহজ সংগঠন। আমরা জানি সংগঠন যখন জটিল হয় তখন আন্তঃসম্পর্ক অনেক বেশি পরিমাণে বিরাজিত থাকে এবং এই সম্পর্ক অনেক জটিল হয়ে যায়। সমন্বয় সাধনের থেকে যদি আমরা উত্তম ফল পেতে চাই, তাহলে প্রতিষ্ঠানের সংগঠন যথাসম্ভব সহজ সংগঠন করতে হবে, যেন সম্পর্কের জটিলতা না থাকে। তাহলেই পরস্পরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সহজে প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং প্রত্যক্ষ সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। দ্বিতীয় গুরুত্ব, সেটা হলো উদ্দেশ্যের অভিন্নতা। আমরা জানি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ থেকে আসেন, তাদের ব্যক্তিগত লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা থাকে। এমনকি প্রতিষ্ঠানে যে বিভিন্ন বিভাগ থাকে, এই প্রত্যেকটা বিভাগই তাদের বিভাগীয় অথবা কার্যগত লক্ষ্য আলাদা আলাদা স্থির করে, কিন্তু এই সকল বিভাগীয় লক্ষ্যগুলোর অভিমুখ হবে প্রতিষ্ঠানের সামগ্রিক যে লক্ষ্য। ব্যক্তিদের ব্যক্তিগত লক্ষ্য এবং উদ্দেশ্যের ভিন্নতা থাকলেও সবার সামগ্রিক লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে তাদের কর্মপরিসর ধাবিত করতে হবে। যত একজন ব্যবস্থাপক সমন্বয় সাধনের ক্ষেত্রে যত উত্তমভাবে এই উদ্দেশ্যের অভিন্নতা নিশ্চিত করতে পারবেন, তিনি সমন্বয় সাধনের ক্ষেত্রে তত সফল হবেন। তৃতীয়ত হল উত্তম যোগাযোগ ব্যবস্থা। উত্তম যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ বলতে আমরা বুঝি কানেক্টিভিটি অথবা পরস্পরের সাথে ঐক্যসূত্রে গঠিত হওয়া। সমন্বয় সাধন মানেই হলো ঐক্যসূত্রে গঠিত হওয়া, বিশৃঙ্খলা দূর করা, একটা ভালো কর্ম পরিবেশ বিরাজমান রাখা। এটা তখনই সম্ভব হবে যখন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে উত্তম যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। উত্তম যোগাযোগ যদি থাকে, তাহলে সেই যোগাযোগের মাধ্যমে যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করা যাবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হবে। উত্তম যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠা ব্যতীত কখনোই সমন্বয় সাধন থেকে পুরোপুরি ফল লাভ করা সম্ভব হবে। প্রত্যক্ষ তত্ত্বাবধান, শুধু উত্তম যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই হবে না, তাকে প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে সেই যোগাযোগ ব্যবস্থাকে বজায় রাখতে হবে, লালন করতে হবে, এগিয়ে নিতে হবে। প্রত্যেকটা ব্যক্তি যেন তার অব্যবহিত ঊর্ধ্বতনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকেন, তার আদেশ নির্দেশ যেন তিনি প্রত্যক্ষভাবে লাভ করেন, তার সমস্যা যেন তিনি তাকে প্রত্যক্ষভাবে বলতে পারেন। এই ধরনের পরিবেশ এবং ব্যবস্থা যখন নিশ্চিত করা সম্ভব হবে, তখনই সমন্বয় সাধন যথাযথভাবে কাজ করতে পারবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং উত্তম কর্ম পরিবেশ বিরাজ রাখা সহজ হবে। যথাযথ সময় নিরূপণ। আসলে আমরা জানি যে সময়ের 1 ফুর, অসময়ের 9 ফুর। তো সময় যদি যথাযথভাবে নিরূপণ না হয়, তাহলে তা থেকে আমরা কাঙ্ক্ষিত ফল কখনো লাভ করতে পারবো না। সমন্বয় সাধনের জন্য কোন ব্যক্তির সাথে কখন যোগাযোগ করতে হবে, কোন কাজটা কখন আরম্ভ করতে হবে এবং কখন শেষ করতে হবে এবং কোন কাজের পরে কোন কাজটা শুরু করতে হবে, এটা যথাযথ সময় নিরূপণ করে করতে হবে। অন্যথায় আমরা সময়ের অপচয় হবে, বিড়ম্বনার সৃষ্টি হবে এবং ভাবমূর্তি নষ্ট হবে, সময়, অর্থ এবং সম্পদ সব কিছুরই অপচয় হবে। সুতরাং
যথাযথ সময় নিরূপণের মাধ্যমে যথাযথ উত্তম সমন্বয় সাধন সম্ভব। স্বেচ্ছামূলক সমন্বয়। স্বেচ্ছামূলক সমন্বয় বলতে আমরা বুঝি যে সমন্বয় সাধন, আমরা জানি যে সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের তত্ত্বাবধানে সমন্বয়ের কাজটা সম্পাদন করে থাকে, কিন্তু শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধান অথবা আদেশ নির্দেশের ফলেই যদি সমন্বয় হয়, সেই সমন্বয় মধ্যে একটা আন্তরিকতার অভাব থাকে এবং তা কখনোই উত্তম কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারে না, উত্তম ব্যক্তির সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারে না। বরং প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ যখন স্বেচ্ছামূলকভাবে নিজেরা সমন্বয় করার চেষ্টা করবেন, নিজেরা পারস্পরিক যোগাযোগটা বজায় রাখার চেষ্টা করবেন, যখনই কোনো সমস্যার সৃষ্টি হবে তখন সংশ্লিষ্ট ব্যক্তি এবং কর্তৃপক্ষ তাদেরকে অবহিত করার মাধ্যমে তার সমাধান নেওয়ার চেষ্টা করবেন, তখনই প্রতিষ্ঠানের সমন্বয় সাধনটা যথাযথ হবে, সাবলীল হবে, গতিশীল হবে এবং মধুর সম্পর্ক বজায় থাকবে। এটাকে আমরা বলছি। তো সমন্বয় সাধনের জন্য তত্ত্বাবধানমূলক সম্পর্ক বা সমন্বয় সাধন যেমন দরকার, তেমনিভাবে স্বেচ্ছামূলক সমন্বয় সাধন দরকার। তত্ত্বাবধানমূলক সমন্বয় সাধন এবং স্বেচ্ছামূলক সমন্বয় সাধন একটা প্রতিষ্ঠানে যখনই এই দুই ধরনের সমন্বয় ব্যবস্থা বিরাজিত থাকবে, সেই প্রতিষ্ঠানে সত্যিকার অর্থে উত্তম, সম্মানজনক এবং যথাযথ সমন্বয় সাধনের দৃষ্টান্ত আমরা খুঁজে পাব। এবার যে পয়েন্ট আমরা আলোচনা করবো তা হলো সুষ্ঠুভাবে এবং সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা এবং নীতি। সমন্বয় সাধনের জন্য আসলে পরিকল্পনা এবং নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রণীত পরিকল্পনা এবং নীতির আলোকেই ব্যবস্থাপনার অন্যান্য সমন্বয় সাধন সহ অন্যান্য কাজগুলো সম্পাদন হয়ে থাকবে। সেই পরিকল্পনার মধ্যে যদি কোনো ভুল থাকে অথবা নীতির মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, সমন্বয় সাধনও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সমন্বয় সাধনকে সহজ করার জন্য, সমন্বয় সাধন থেকে উত্তম ফল প্রকাশ করার জন্য, সমন্বয় সাধনকে ফলপ্রসূ করার জন্য পরিকল্পনার যদি কোনো ঘাটতি থাকে, সীমাবদ্ধতা থাকে, তাকে দূর করতে হবে এবং নীতিটাকে পরিবেশ পরিস্থিতির আলোকে, সেই অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ পরিস্থিতির আলোকে যেন তা সামঞ্জস্যপূর্ণ হয় সে বিবেচনা করতে হবে, তারপরে সমন্বয় সাধন করতে হবে। আমরা যদি উপরোক্ত 7টি পয়েন্ট বা উপায় নিশ্চিত করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি সমন্বয় সাধন থেকে ব্যবস্থাপনা উত্তম ফল পাবে, অর্থাৎ ব্যবস্থাপনার কাজের মধ্যে বিশৃঙ্খলা দূর হবে, ব্যবস্থাপনার বিভিন্ন বিভাগ এবং ব্যক্তি এর মধ্যে ঐক্যসূত্র গঠিত হবে, ধারাবাহিকতা বজায় থাকবে, উত্তম কর্মপরিবেশ বিরাজিত হবে এবং ব্যবস্থাপনার সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে এবং আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারব। এবং আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। করোনাকালে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।